কেউ স্বপ্ন পূরণ হয়েছে, কেউ স্বপ্ন পূরণ হয়নি। আজকে আমি একটি কথা বলতে চাই, 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি আসি নাই। 17 বছরের অগুছালু একটি দেশকে একজন মানুষ এত অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করাটা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আমরা যদি বিভিন্নভাবে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই প্রেস ক্লাবে বিভিন্ন আন্দোলন করে এই মানুষটাকে আমরা বিব্রত করে ফেলি, তাহলে দেশ চালাতে ওনার কষ্টসাধ্য হয়ে যাবে। প্রিয় উপদেষ্টা, প্রিয় সরকার, আপনি একটি কথা বলেছিলেন যে আমরা সবাই মিলে এই দেশকে সংস্কার করব। আমরা যেন আমাদের চাওয়াগুলি আপনাদেরকে বোঝাইতে সক্ষম হই। আমি আজকে একটি কথা বলতে চাই, 5ই আগস্ট রাতে আপনারা দেখেছেন সাধারণ মানুষের ঘরে পুলিশ কিভাবে আশ্রয় নিয়েছিল। যে পুলিশকে দেখলে সাধারণ মানুষ ভয়ে কাতর হয়ে থাকতো, সেই পুলিশই কিন্তু সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছেন, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আমরা সাধারণ মানুষ সেদিন সেই পুলিশ ভাইদেরকে আশ্রয় দিয়ে আমরা প্রমাণ করেছি আপনারা আমাদের ভাই, আমরাও আপনাদের ভাই। আজকে আমার এই সিএনজি চালকদের ভাইদের সামনে এসে আমি শুধু একটি কথা বলবো, 50 কেজি ওজনের সিএনজিটার দাম একটা সময় ছিল 2 থেকে 2.5 লক্ষ টাকা। সেই সিএনজির দাম এখন 17 থেকে 18 লক্ষ টাকা। 50 কেজি লোহার দাম মুহূর্তের মধ্যে 12 থেকে 13 লক্ষ টাকা কিভাবে বেড়ে যায়? এটা বেড়ে যায়, আপনারা সিএনজি চালকদের একটা নাম্বার প্লেট দেন। একটা নাম্বার প্লেটের দাম যদি 12 লক্ষ টাকা হয়, তাহলে এই নীরবে যেভাবে আপনারা চাঁদাবাজি করছেন, এখান থেকে এই সিএনজি চালকরা বাঁচবে কিভাবে? আমি বলতে চাই, এই নাম্বার প্লেটের ভুক্তভোগী কিন্তু একজন সিএনজি চালক নয়, এই নাম্বার প্লেটের ভুক্তভোগী আমরা সাধারণ যাত্রীরাও। এই নাম্বার প্লেটের ভুক্তভোগী সিএনজি চালকের মালিকরাও। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আজকে যেই দাবি নিয়ে এখানে এসেছেন, আপনাদের দাবি আপনারা ঘরে ফিরবার আগে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ আমাকে বলে আমি রিক্সাওয়ালাদের নায়ক, তখনও আমি খুব আনন্দিত হই। মানুষ আমাকে বলে আমি ভ্যানগাড়িওয়ালাদের নায়ক, তখনও আমি খুব আনন্দিত হই। মানুষ আমাকে বলে আমি সিএনজি চালকদের নায়ক, তখনও আমি খুব আনন্দিত হই। আমি আজকে শুধু একটি কথা বলতে চাই, যে ট্রাফিক ভাইরা এই সিএনজি চালকদের নামে মামলা দেন, আপনাদেরকে একটা বিশেষ সুবিধা দিয়েছে সরকার। সেই সুবিধাটা হয়েছে কি, মামলা দিলে মামলা থেকে 50% কমিশন অটো আপনার বেতন নামায় ঢুকে যাবে। আমি বলতে চাই, আগে একটা সময় দেখতাম সিএনজি চালকদের যখন আটকানো হতো 50 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা দিলে ট্রাফিক ভাইরা ছেড়ে দিতেন। কিন্তু এখন আপনারা তা ছাড়েন না, কারণ এখন আপনারা মামলা দিলে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায় 1000 থেকে 1200 টাকা। আমি শুধু বলতে চাই, এই যে সংবিধান, এই সংবিধান সিএনজি চালকদের উপর থেকে একেবারে পরিপূর্ণভাবে উঠিয়ে ফেলতে হবে। গাড়িগুলো মহানগরে চালাইতে না দে, তাহলে আমাদের গাড়িগুলো নিয়ে যাক, আমাদের ক্ষতিপূরণ দিয়ে দে, ঠিক না? আমরা এভাবে চলতে চাই না। আমাদের তো একটা বয়স আছে, আমরা কবে পরিশ্রম করব? আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে চাই, কম ভাড়ায় আমরা যাত্রীটা নিই। সুতরাং আমাদেরকে সরকার সুযোগ সুবিধা না দিয়া নসিমন, করিমন, ভোটবুড়ি এগুলা মহানগর এবং হাইওয়ে চলতেছে, এগুলো দেখে না। যেটা বৈধ গাড়ি এটারে দেখে। যদি আমরা সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে আসি, সরকারের নিয়মকানুন আমরা মাইন নিয়ে চলি, যখন আমরা গাড়িটা নিয়ে বের হয়, সাথে সাথে সার্জেন্ট ধৈরা 5,000, 10,000 টাকা মামলা দিয়ে গাড়িটা ডাম্পিং করে। এরকম বৈষম্য আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য। তাহলে কি জন্য বৈষম্য হইল? বিগত সরকার যে আচরণ করছে, এই সরকারও আচরণ করছে। যদি আজকের ভিতরে আমাদের
যদি অনুমতি না দেয় গাড়িগুলা মহানগরে চলার, অথবা আমাদের গাড়িগুলা নিয়ে ক্ষতিপূরণ না দেয়, তাহলে আমরা পরবর্তীতে কঠিন থেকে কঠিন আন্দোলনে যাব ইনশাল্লাহ। ঠিক নি ভাইরা? আমাদের এই গাড়ি ঢাকা মহানগরে চলছে, চলবেই, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এদেশের নাগরিক, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি সরকারকে আবারও আহ্বান করব, অনুরোধ করব, আমাদের বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করেন, একটু দেখেন, একটু বুঝেন। এক দেড় লক্ষ লোক এখানে জীবিকা নির্বাহ করে। যদি এটা আপনারা না দেখেন তাহলে এই শিল্প প্রতিষ্ঠানটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। সন্তান আছে, তাদের সন্তানকে তো শিক্ষার ব্যবস্থা করতে হয়, তাদের পরিবারকে তো ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। তারা যে স্বল্প জায়গায় সিএনজি চালিয়ে তারা কত টাকা ডেলি ইনকাম করে, তারপরে আবার তাদেরকে দিতে হয় ভাড়া। কেউ মালিক আছে, বেশিরভাগই সিএনজি চালক শ্রমিকরা ভাড়াই চালায়। সরকারের নির্ধারিতের বাইরেও তাদেরকে ভাড়া বেশি দিতে হয়। তারপরে তারা আশুলিয়া থেকে কেরানীগঞ্জের দিকে যাইতে পারে না। কেন পারে না? তাদের মাঝখানে হাইওয়ে রোডের বিভাগ, তারপরে ঢাকার ভিতরে ঢুকতে পারে না। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলবো